এ পর্যায়ে যুক্ত করে নেব অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। বাকি দুজন অতিথি আমার আছেন। হুমায়রা নূর, আপনার কাছে একটু জানি যে কয়েকটি বক্তব্য, বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন যে শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট আসছে, ধর্মীয় ফ্যাসিবাদ চাঁদাবাজ বিরোধী এই জোট প্রার্থী দেবে ৩০০ আসনে। ধর্মীয় ফ্যাসিবাদ মানে কাদেরকে মিন করা হচ্ছে এটা মোটামুটি বোঝা যায়, এবং চাঁদাবাজ বিরোধী মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায়, যেটা মানে ধারণা করা যায় যে কাদেরকে টার্গেট করে বলা হচ্ছে। মানে আপনারা কি আলাদা একটা প্ল্যাটফর্ম করছেন বিএনপি এবং জামায়াতের বাইরে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমার সালাম, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আচ্ছা, আপনি যে বক্তব্যটার বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছেন, সেটা আসলে যেহেতু জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, উনার কাছ থেকে বেটার এক্সপ্লেনেশন পাওয়া যেত। বাট আমি দলীয় অবস্থান থেকে যদি আমার কাছে জানতে চান, তাহলে আমি স্পষ্টভাবে একটা জিনিস যেটা বুঝি সেটা হচ্ছে আহ ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমরা যে অবস্থানটা নিতে চাই সেটা হচ্ছে, ধরেন কেউ ইসলাম ধর্ম ফলো করে, সেটা তার অধিকার। যে হিন্দু ধর্ম ফলো করে বা খ্রিস্ট ধর্ম ফলো করে, সেটা তার ধর্ম পালন করার অধিকার। একটি ধর্ম পালন করা ব্যক্তি অন্য ধর্ম পালন করা ব্যক্তির উপর ধর্ম চাপিয়েও দিবে না, এবং ধর্মীয় অনুভূতির কারণে আরেকজনকে আঘাত করে কথা বলবে না। ধরেন অন্য ধর্মের একজন ব্যক্তি যদি আমার ধর্মকে, ইসলাম ধর্মকে আঘাত করে কোনো কথা বলে, আমরা সেটাকে কোনোভাবেই সমর্থন করি না। আবার ধর্মের নামে যদি আমি একটা অন্য ধর্মের কোনো ব্যক্তির উপর কোনো কিছু চাপিয়ে দেই, সেইটাকেও আমরা সমর্থন করি না। আবার শুধু ধর্ম নিয়ে রাজনীতি করা, সেইটাও যেমন আমরা করার পক্ষপাতী না, যেহেতু আমরা একটা মধ্যপন্থার রাজনৈতিক দল। সুতরাং আমাদের অবস্থান হচ্ছে মানুষের ন্যায্যতার পক্ষে। যে যার ব্যক্তিগত ধর্ম পালনের স্বাধীনতা যেমন আছে, একজন নাগরিক হিসেবে তাদের যে ব্যক্তিগত স্বাধীনতা, নাগরিক মর্যাদা নিয়ে যাতে তারা বাঁচতে পারে, সেই রাজনীতিটা আমরা করার প্রতিজ্ঞা করেছি। সেইটাই নাসিরুদ্দিন পাটোয়ারি বোঝাতে চেয়েছে বলে আমরা মনে করি, এবং সেই জন্যই আমাদের সাথে যাদের স্পিরিট, যাদের চিন্তা চেতনা, যারা মিলে, যারা গণ অভ্যুত্থানকে ধারণ করে, তাদের সাথে আমাদের একটা জোট হবার আলোচনা চলছে, এবং সেই সুখবরটাই হয়তো আপনাদের সাথে শেয়ার করেছে। এটা কি বিএনপি জামায়াতের বাইরে? তিনি বলেছেন, তিনি জানান কয়েকদিনের মধ্যেই বিএনপি জামায়াতের বাইরে গিয়ে নতুন আরেকটি জোট দেখবে দেশের মানুষ, যারা কাজ করবে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। তার মানে আগের যে বক্তব্য তারই একটা ক্লারিফিকেশন তিনি পরের বাক্যে দিয়েছেন। জি, যেটা আসলে আপনি পরের বাক্যটা না বললেও আমি এক্সপ্লেইন করেছি, জি, করতে পেরেছি বলে হ্যাঁ, আশা করি। জি, ধরেন যেই কথাটা এসছে যে বিএনপি জামাতের বাইরে কিনা, আপনি যেটা প্রশ্ন করছেন, ধরেন আমাদের সাথে তো বড় রাজনৈতিক দল বলে আপনারা যাদেরকে আইডেন্টিফাই করেন, তাদের সাথেও আলাপ হয়েছিল, এবং যারা বিদ্যমান বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে বা অনিবন্ধিত হলেও একটা রাজনৈতিক ধ্যান ধারণা এবং রাজনৈতিক বিশ্বাস কর্মকাণ্ডে ইনভলভ, তাদের সাথে আমাদের আলোচনা হয়েছে। তো ওই যে বললাম, যাদের সাথে আমাদের স্পিরিট মেলে তাদের সাথে আমাদের জোট হওয়ার সম্ভাবনা। এখন আমি স্পেসিফিক্যালি একটা দল, দুইটা দলের নাম আলাদা করে আমাদের থেকে দূরে সরিয়ে দেওয়ার আমি চিন্তা করছি না। তারাও যদি কোনোদিন গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে বাংলাদেশের মানুষের ন্যায্যতার রাজনীতি করার কথা প্রতিজ্ঞাবদ্ধ হয়, অবশ্যই তাদের সাথে আমাদের জোট হতে পারে। কিন্তু আমি ভ্যাগ আনসার না দিয়ে আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য একটি তৃতীয় শক্তি উত্থান হওয়া খুবই প্রয়োজন। যেই তৃতীয় শক্তি বাংলাদেশের মানুষকে মুক্তির পথ দেখাবে, বাংলাদেশের মানুষকে নিজেদের অধিকার আদায়, তাদের মানে মানবিক এখানে কারা মর্যাদা আছে? রক্ষায় কাজ করবে। এখানে কারা আছে? এখনো তো আসলে এটা সিদ্ধান্ত ফাইনাল হয় নাই। সুতরাং ধরেন আপনি আমার সাথে আসবেন কিনা আপনি যদি স্পষ্ট না করেন, বা আমি আপনার সাথে যাবো কিনা আপনি যদি স্পষ্ট না করেন, আমি কিন্তু আপনাকে নাম বলতে পারবো না যে ভাই না, কিন্তু আমার ঠিক সাথে আছেন। ঠিক কিন্তু মানে এটা কি বলা যায় যে বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করছিল, তাদের অনেকের সঙ্গেই আপনারা কয়েক দফা মিটিং হয়েছে, কথা হতে পারে, হয়েছে, এখনো কি হতে তাদের পারে। সঙ্গে ধরেন, সেই আলোচনাটা ধরেন চলমান আছে? আরো আরো একটু আপনাকে আরেকটু ঘোলা করে দেই, জি, সরি। সেটা হচ্ছে, ধরেন এত বছর বিএনপি আর জামাত কিন্তু একসাথে রাজনীতি করেছে, এবং 2024 সালেও যখন আমরা সুপ্রিম কোর্ট বারে ইলেকশন দেখেছি, আমরা দেখেছি বিএনপি আর জামাত যে প্যানেল দিয়েছে একসাথে, সেটা ভাগাভাগি করে দিয়েছে। হঠাৎ করে 24-এর অভ্যুত্থানের পর তারা যে পরস্পর বিরোধী রাজনীতি করছে, এইটাও তো আমার কাছে এক এক সময়
মনে হয় যে এটা হয়তো তাদের নিজেদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং, যে আমি প্রধান রাজনৈতিক দল হব, সরকার গঠন করব, তুমি বিরোধী দল থাকবা, আসলে আমরা ভাই ভাই। হ্যাঁ, তো এরকম এরকম আচ্ছা মনে হয়। তো দিন শেষে আচ্ছা, তাহলে বাংলাদেশের একটু জিজ্ঞেস করে রাজনীতির নেই, বরং যেহেতু প্রসঙ্গ আসলোই একটু জিজ্ঞেস করে নেই। সালাউদ্দিন আইয়ুবী, ব্যাপারটা কি এরকম? দেখেন, বিএনপির সাথে জামাত ইসলামী জোটে ছিল এবং সরকার গঠন করেছে, মন্ত্রিত্ব ভাগাভাগি করেছে, এটা বাস্তব এবং এই সবাই এটা জানে। তবে এখন যে প্রশ্ন তোলা হয়েছে যে সমঝোতার ভিত্তিতে আহ, আপনি দাঁড়াবেন, আমি বলবো আপনি বসে যাবেন, এই টাইপের কোন রাজনীতিতে এখন জামাত ইসলামী নাই, কখনোই ছিল না। আর জামাত ইসলামী যা করে স্পষ্ট করে ঘোষণা দিয়েই করছে। এখানে না কিন্তু মানে জামাত ইসলাম মানে পর্দার এরকম আড়ালে কদিন আগে দেশের আমি কোন দেখলাম বিষয় যে নাই যেটা আপনারা ঘোষণা ছাড়াও আপনারা অনেক কিছু করেছেন, এরকম অনেকে বিএনপি অভিযোগ করে যে এই দীর্ঘদিন আপনারা মানে আওয়ামী লীগের সঙ্গে মিলে রাজনীতি করেছেন, আওয়ামী লীগের ভেতরে থেকে রাজনীতি করেছেন, ঘোষণা দেননি। না, আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে জামাত ইসলামী, এটা তো বাস্তব। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন না মানে আওয়ামী আমি লীগের ওটা সাথে ওটা বলিনি, এমনকি ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগ চব্বিশের করেছে, আন্দোলনের আগেও, এবং এটা জাতীয় পত্রিকায় এসেছে। সব 24-এর ধরনের আন্দোলনের আগে ইস্যুতেই আপনাদের অনেক অনেক তখন নেতাকে গিয়েছিল। দেখা গেছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগে থাকা তারা আবার পরবর্তীতে প্রকাশ্যে এসেছেন। আপনি জামাতের আমির, সেক্রেটারি, নায়েবে আমির, হাজার হাজার জামাত ইসলামীর নেতা কর্মী কোথায় কোন জায়গায় এই ঘটনা দেখলেন যে আগে আওয়ামী লীগের সাথে ছিল। এগুলো আসলে আমি বলবো একটা হাস্যরসের সৃষ্টি করে রাজনীতিতে। না হাস্যরস কিনা, এই অভিযোগ তো আসলে বিএনপিও করেছে। হাবিবুর রহমান হাবিব, হাবিবুর রহমান হাবিবের যারা করে আসলে তারা রীতিমতোই দেখবেন। এই যে কিছুক্ষণ আগে আপনারা ইয়ের ব্যাপারে কথা বলছিলেন যে তিনি না মানে নির্বাচনে কেন, বিএনপি জামাতের বাইরে গিয়ে একটা জোটের ব্যাপারে না জোটের ব্যাপারে আসবো আপনার কাছে একটু, এই মানে প্রসঙ্গটা যেহেতু এসেছে, হাবিবুর রহমান হাবিব রাজনীতিতে বোমা ফাটানোর একটা মানে আমি বলবো একটা অভ্যাস আর কি। কার কথা এরকম জামাত ইসলামী সম্পর্কে মানে মানে রাজনীতিতে অবান্তর বোমা চিন্তা, ফাটানো বুঝি অবান্তর নেই। কথা এটা অনেকে বলে ও আচ্ছা, থাকেন। নাসিরুদ্দিন পাটোয়ারি। এগুলোকে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাত বলেছেন যে এই ধরনের অবান্তর কথার জবাব দেওয়ার পরিবেশ, সময় আসলে জামাত ইসলামী নাই। জামাত ইসলামী সেই আমি জায়গায় একটু হাবিবুর রহমান হাবিবের কাছে যাই। হাবিবুর রহমান হাবিব, হ্যাঁ, উনি যেটা না এটা তো জি কোনটা? জি উনি যেটা বলছিলেন যে এরকম জামায়াতের সঙ্গে বিএনপির একটা গোপন একটা একটা সমঝোতা আছে যে সরকারে আসা, বিরোধী দলে আসা, একসঙ্গে দেশ চালানো ইত্যাদি। এটা আপনারা সামনে সামনে দেখাচ্ছেন, কিন্তু এটাই আসলে আসল চরিত্র নয়। না, আমার কাছে এটা একদমই মনে হচ্ছে না। এই কারণে এই কাজ তো আওয়ামী লীগ করলো কয়বার। এই যে নাটক করলো তারা করে, শেষের বারে এসে তো একাই সরকার গঠন করতে, আগের বারও করেছিল, ভোটও দিল। আমরা ওই নাটকটা করতে চাইনি, ধোকা দিতে চাইনি। যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল তখন আমরা জোট করেছিলাম। এখন তো কোনো ফ্যাসিস্ট ক্ষমতায় নেই, এখন তো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, এখন জোটের তো দরকার নেই। এখন তো জামাত আর বিএনপি জোট করে, তাতে ভোট দিতে হবে না। এখন তো মানুষকে যে যেভাবেই বলুক, জামাত বিএনপি যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে তাহলে অন্য কারো আসন পাওয়ার সুযোগই থাকবে না, দু একটা বাদে। তাহলে কি হলো? কিন্তু আপনারা এটা তো আমরা জাতীয় সরকারের একটা একটা পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে আপনারা বলে এসেছেন। জাতীয় সরকারের কথা আমরা বলেছি, আমরা এখনো জাতীয় সরকার করার তা আমাদের সিদ্ধান্ত আছে। তো নির্বাচনটা যদি একসাথে করি তাহলে তো আর মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগই থাকবে না। কাকে ভোট দেবে? সব তো হয় ইতে ধানের ভোট দেবে না, ধানের সাথে যারা ঐক্যবদ্ধ থাকবে সে প্রতীক তারা নিয়ে নির্বাচন করবে, তাহলে এটা নির্বাচনটা সঠিক মতো হবে না। এটা আওয়ামী লীগের মতোই তো হবে, যে আমি তুমি আর আমি, জাতের ভোট বা দিনের ভোট যাই বল না কেন, এটাতে কোনো লাভ নেই। না ওই জাতীয় সরকারে কি হুমায়রা নুররাও থাকবেন? জাতীয় সরকারের ব্যাপারটা আমাদের ঘোষণা ছিল যে আন্দোলনে যারা ছিল, রাজপথে যারা ছিল ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আমরা সবাইকে নিয়ে সরকার করবো। বিরোধী দল কি এখন হবে তাহলে? আমাদের আমরা না এখনটা বিরোধী দলে কারা থাকবে? না, বিরোধী দল ওই যে বিরোধী দল জামাত থাকবে। তো জামাতও তো সরকারে থাকছে,
না, মানে জামাত সরকার ফ্যাসিস্ট থাকবে না। বিরোধী আন্দোলনে তো জামাতও ছিল। জামাত সরকারে থাকার সুযোগ খুব কম। জামাত আর বিএনপি যদি একসাথে সরকার গঠন করে তাহলে তো দেশ চলবে কি হবে? তাহলে তো আপনার ওই আওয়ামী লীগের মতো করেই হলো। না, তাহলে জাতীয় সরকার কিভাবে হবে? কনসেপ্টটা কিরকম? জাতীয় সরকার তাহলে তো আবার আওয়ামী লীগকে নিয়ে তো সরকার গঠন করে জাতীয় সরকার বলতে হয়। আমরা তো এক বলতে আন্দোলনকারী দলগুলি, তাহলে একরকম। এখন জাতীয় সরকার বলতে সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে, সেটা তো একটা সুষ্ঠু ধারা রাজনীতি হলে তখন। আমাদের বাংলাদেশে তো ওইভাবে হয় না। জি। সরকার যখন থাকে সরকারের সাথে একটা গোষ্ঠী ফয়েজ থাকে। আহমদ কোনো এবং কোনো কিছু। সেই জন্য আমরা অধিকাংশ তখন আমাদের জাতীয় সরকারের ধারণাটা ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আমরা বলেছিলাম, এখন আমরা বলছি, হাবিব এখন ভাই, আমরা বলছি। হাবিব ভাই, আপনার অ্যাডভোকেট হুমায়রা যে প্রশ্নটা পার্টিকুলারলি করেছেন, যে উনার যে সন্দেহের জায়গাটা, সেটা হচ্ছে যে জামাত এবং বিএনপি যেহেতু পূর্বের মিত্র, তারা কি এখনো আসলে গোপনে মিত্র আছে আর প্রকাশ্যে জামাতকে অফার করেছে কিনা যে তোমরা বিরোধী দল হও, আমরা সরকারে যাই, এরকম কোনো বিষয় আছে কিনা, সেই প্রশ্নটা না তুলেছে না, আসলে। এরকম কোনো বিষয় না তো। এখানে জোট তো দুই তিনটা যদি হয়, জামাত একটা তাদের মধ্যে জোট করতে পারে, এনসিপি ওরা আরেকটা জোট করতে পারে, আর বিএনপি একটা জোট তো, বিএনপি আগের থেকে একটা চিন্তা ভাবনা আছেই। জামাতের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। জামাতের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নেই। জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো সুযোগ আর নাই। কারণ আমরা জামাতের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দেইনি, কিন্তু জামাত আমাদের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে, এত কথা বলেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরুদ্ধে যে সমস্ত অসভ্য ভাষায় কথা বলেছে, এবং এরা কি বলে যে তারা দাঁড়িপাল্লা ভোট না দিয়ে বেহেশতে যেতে পারবে না, বা দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে যাবে, এই কথা তারা তাদের মতো করে বলতে পারে, কিন্তু এটা তো বলতে পারে না যে ধানের শীষে ভোট দিলে সে জান্নাতে যেতে পারবে না। তো এই সমস্ত কথা তারা বলেছে। তো এমন এমন কথা বলেছে, বিএনপি কে প্রথম থেকে চাঁদাবাজ, নানান ভাবে বিএনপি কে দখলবাজ, এই সমস্ত বলে তারা বক্তব্য দিয়ে এসছে। অতএব জামাতের সাথে আমাদের আগামীতে এখন তো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই। মানে তাহলে কি এনসিপির সঙ্গেও সুযোগ নেই? নাসিরুদ্দিন পাটোয়ারি তো এনসিপির সঙ্গে একই আমরা অভিযোগ তো করেছেন। না, আমরা তো এনসিপি কে তো আমরা তো কিছু বলি নাই। আমরা জামাতের সাথে আমাদের জোট হবে না, এইটা আমি বলতে পারি। না, কিন্তু আশা মানে করছি যে এটা বলতে অভিযোগে পারি। যে অভিযোগে জামাতের সঙ্গে আপনারা যাবেন না, এনসিপিও তো একই কাজ করছে। নাসিরুদ্দিন পাটোয়ারি তো বলেছে যে নাসিরুদ্দিন পাটোয়ারিরা ওরা তো, ওদের তো নতুন ভাবে তারা রাজনীতিতে একেবারে নবীন, তারা বয়স কম, এসব নানা সময় নানান কথা বলতে পারে। কিন্তু জামাত তো বিএনপির কাছে নিরাপদ ছিল। বিএনপি জামাতকে সাথে করে চলতে গিয়ে বিএনপি অনেক অপবাদ সহ্য করেছে, যেটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বিএনপি কে কিন্তু সেই অপবাদ সহ্য করতে হবে, মানতেই হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে থাকা সত্ত্বেও জামাতের দুইজনকে সরকার গঠনের ক্ষেত্রে দুইজনটা মন্ত্রীদের দেওয়ার কারণে এবং তাদের গাড়িতে পতাকা দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে যে অভিযোগটা মানুষ করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইমেজের উপর যে আঘাতটা পড়ে, এটা তো অস্বীকার করার উপায় নেই। সেই জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলেছে, এটা তো মানাই যায় না। এনসিপি তো আমাদের সাথে তারা সরকারে ছিল না, আমাদের সাথে ঐক্য জোট করে নাই, আমাদের সাথে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম করে তারা তো আমাদের সাথে কোনো সহযাত্রী ছিল না। তাদের ব্যাপারটা ভিন্ন। তারা আমাদের বিরুদ্ধে বলতে পারে, এটা আমাদের কি আসতে পারে। মানে এটা কি হাবিব ভাই মানে অভিমান নাকি একটা পলিটিক্যাল মানে অভিমান। অবস্থান? ওরা নতুন রাজনৈতিক যে দল। এত কিছু করার পরেও এখন জামায়াত বলছে এরকম, মানে সেই না, অভিমান, আমি খারাপ বলি লাগা। না, আমি বলি যে এনসিপি যে বক্তব্য, এনসিপি যদি এককভাবে নির্বাচন করে, একটা আসনও যদি তারা না পায়, তাও তাদের লস নেই। নতুন একটা দল, সেই দল জিততেই হবে, আসন পেতেই হবে এমন তো না। ইমরান খানও তো প্রথমে অল্প সিট পেয়েছিল, কয়টা সিট পেয়েছিল? বিজেপি কয়টা আসন পেয়েছিল, কিন্তু পরবর্তী সময় বিজেপি তারপরে কি ভূমিদল বিজয় নিয়ে তারা সরকার গঠন করলো না। এনসিপি যদি মনে করে যে তাদের দেশের মানুষের প্রতি কমিটমেন্ট, সেই কমিটমেন্ট নিয়ে তাদের একটা নতুন ধারা তাদের রাজনীতি করতে চায়, এবার তারা একটা আসন হাতে পেল না, তাদের আর কিছু আসতে দেয় না। তার কারণ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যায়, এনসিপি রাজনীতি করবে, এনসিপি তার বিএনপি বাধা দেবে না। বিএনপি কাউকে রাজনীতি করতে বাধা দিবে না। নেই। গত ঠিক। সরকারের
যে অত্যাচার নির্যাতন আমরা দেখার পরে দেশ ছেড়ে চলেই যদি যেতে হয়, তাহলে বাধা দিয়ে লাভটা কি? আমি কেউ বারবার বলেছি, আপনারা যা দেখেছেন, বারবার কিন্তু সরকারকে সতর্ক করেছি, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছি যে আমি নিশ্চিত বলছি, যদি নির্বাচন আপনারা করেন তাহলে অনেক দিন এদেশে রাজনীতি করতে পারবেন না। আর যদি সবাইকে নিয়ে নির্বাচনটা করেন তাহলে হয়তো বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে, বিএনপি জোট, আপনার বিরোধী দল থাকবেন, আবার ক্ষমতা আসার সুযোগ থাকবে। কিন্তু যদি এভাবে এককভাবে নির্বাচন করতে চান একা একা, তার দেশ ছেড়ে পালিয়ে যেতে হতে পারে। আমি এই কথা কিন্তু আগেই জি, বলেছিলাম। আপনি বলেছেন। তা আমরা ওই কাজটা আমার বিএনপি আর কোনোদিনও করবে না, আর সে সুযোগও নেই। কারণ আমাদের তো একটি দলের মধ্যে পরিষ্কার ভাবে আমরা বলেছি যে 5 বছর পর পর সরকার পদত্যাগ করবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তো পরপর আদালতের মাধ্যমে ফিরে আসছে। হুমায়রানুর, হ্যাঁ। হুমায়রানুর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা মন্তব্য আমি পড়ছিলাম, মন্তব্যটা আসলে একটু সামনে আনতে চাই, একটু আলোচনায় রাখতে চাই, আমার খুবই ভালো লেগেছে। তিনি বলছেন যে আমরা ইতিহাসের ক্রান্তি লগ্নে আছি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আমরা অনেকেই একসঙ্গে যুদ্ধ করেছি, তারপর যে পরিবর্তনটা হয়েছে তা ম্যাজিক পরিবর্তন, অনেক বড় পরিবর্তন। এই পরিবর্তনের মধ্যে আজকে নতুন প্রজন্মকে স্বীকার করে নিতে হবে, নতুন ধারণাকে স্বীকার করতে হবে, নতুন চিন্তাগুলোকে কাছে নিতে হবে। আমরা বয়স্করা বলি ছেলেরা এসব কি বলছে, এমন কথা বললে আমাদের হবে না, ছেলেরা কি বলছে তা বোঝার চেষ্টা করতে হবে। এটা নিউ জেনারেশন, তাদের ভাষা, তাদের কথা, আমাদের কথা এক হবে না। এটা বুঝে নিয়ে তাদের সঙ্গে যদি আমরা এগোতে পারি তাহলে একটা সমন্বয় ঘটানো যাবে। আজকে এই জায়গাতেই কিছু সমস্যা হচ্ছে। হুমায়রানুর, আচ্ছা, আর একটু আগে আপনি যেই কথাগুলো হচ্ছিল সেটার প্রেক্ষিতে আমি একটা লাইন অ্যাড করে তারপর আপনার কথা একটু আসতে চাই। জি, সেটা হচ্ছে এই যে আপনি বলছিলেন যে আহ, হাবিব ভাই বলছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য নির্বাচনী ব্যবস্থা চালু হবে, এইটা ওনাদের 31 দফায় ছিল এবং হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে এসছে, যেটা পরবর্তী নির্বাচনের জন্য কার্যকর হবে। কিন্তু আমি মনে করি এইটা হাইকোর্টের রায় আসার আগেই কিন্তু এই সিদ্ধান্তটা জুলাই সনদের মাধ্যমে এসেছে এবং ঐক্যমত্য কমিশনের আলোচনায় সবাই মেনে নিয়েছে, কিন্তু এটা হ্যাঁ, অলরেডি সব নির্ধারিত রাজনৈতিক হয়েই দলই ছিল মেনে নিয়ে, হ্যাঁ। যে পরবর্তী নির্বাচনের আগে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। সুতরাং এই যে সবাই মিলে একমত হয়েছে, সেটাই হয়তো তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে যে আদালতের রায়, সেইটার রিফ্লেকশনটা আসলে সবার ঐক্যমতের বেসিসেই হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে আমি আপনাকে ছোট করে একটা একদম ব্যক্তিগত ঘটনা বলি, জেনারেশনাল গ্যাপের যে বিষয়টা। আমার বাচ্চা টিনেজ, হ্যাঁ, তো একদিন ও দেখলাম কিছু বললেই বলে ভালো লাগছে না। তখন আমি ওকে বললাম যে তোমার কি হয়েছে, বলে আই ফিল ক্র্যাঙ্কি। আমি বললাম এটা আবার কি জিনিস, আমাদের জীবনে তো আমাদের মা বাপকে আমরা বলতে পারি নাই যে আই ফিল ক্র্যাঙ্কি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি নাও। তো ও তখন বললো যে এটার মানে কি, গুগল করো। আমার তখন আমি অনেক রাগ লাগছে যে এই মেয়ের এত সাহস কিভাবে হলো, ও আমাকে এইভাবে উত্তর দিল। তারপর যে আমি সত্যি সত্যি ওর সাইকোলজিটা বোঝার জন্য আমি একটু পড়াশোনা করলাম। পড়াশোনা করে আমি দেখলাম যে এই জেনারেশনের বাচ্চারা, ধরেন আগে আমাদেরকে যখন ভয় দেখিয়ে আগডুম বাগডুম গল্প বলতো, আমরা কিন্তু সেগুলা বিশ্বাস করে খেয়ে নিতাম যে বাঘ আসছে ভাল্লুক আসছে। এই জেনারেশনের 2 বছরের বাচ্চাটাও সেটা বিশ্বাস করে না। ওরা টেকনোলজিক্যালি ভেরি ভেরি অ্যাডভান্স। ইভেন আমরাও যে জেনারেশন, তারাও টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স। সুতরাং এই জেনারেশনের চিন্তা চেতনা কোনোভাবেই আপনি আসলে আপডেটেড না হইলে, আপনি নিজে যদি আপডেটেড না হন, এই জেনারেশনকে আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না, ধারণ করতে পারবেন না। কারণ তারা প্রত্যেকটা বিষয় আপনি আর আমি একটা কথা বলার সাথে সাথে ওরা আবার সেটাকে ভেরিফাই করে যে ঘটনাটার সত্যতা কতটুকু। জি, তো আপনি যে কথাটা বলেছেন, আমি উদাহরণটা এই জন্য একদম ব্যক্তিগত উদাহরণটা দিলাম যে যেই উদাহরণটা উনি বলেছেন, উনি খুবই যথার্থ কথা বলেছেন যে নতুন প্রজন্ম, ধরেন আমিও যদি একটু পুরনো প্রজন্মের হই বা নতুন প্রজন্মেরই হই, আমাকেও প্রতিদিন আসলে জেনে বুঝে মানুষের চাওয়া, মানুষের আকাঙ্ক্ষা এবং বাস্তবতা সবকিছু বুঝে নতুন রাজনীতি মানুষকে উপহার দিতে হবে, ন্যায্যতার রাজনীতি উপহার দিতে হবে। আমি যদি পুরনো রাজনীতি আঁকড়ে ধরে মানুষকে আসলে ইলজিক্যাল কোনো কিছু বুঝাই, তাহলে আমার যে ওই যে বাঁধ ভাঙা জনসমর্থন, সেটা কিন্তু আসলে থাকবে না। আর এখন এই পরিবর্তনের রাজনীতিতে আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু এখন আর আসলে অন্ধভাবে কাউকে বিশ্বাস করে মানুষ কোন নেতাকে চুজ করছে না, কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছে না। সুতরাং এই জিনিসটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে আসলে ভেবে নিয়েই আগাতে হবে যে
যেহেতু এখন সবাই সবকিছু সত্য মিথ্যা সামনে দেখতে পারে এবং সেই অনুযায়ী তাদের বিচার বিবেচনা প্রত্যেকটা মিনিট আসলে চেঞ্জ হয়, জি। সেই জন্য যেমন আমার দলের মধ্যেও কিন্তু আমি সবাইকে বলি যে দেখেন, আমার পরিবার থেকে আমাকে বলেছে যে তুমি যেহেতু রাজনীতি জয়েন করেছো, তোমার ব্যক্তিগত জীবন এবং তোমার রাজনৈতিক জীবন এখন কিন্তু আর আলাদা নাই, তোমার প্রত্যেকটা জিনিস স্ক্রুটিনাইজড হবে। ঠিক। তো আমার দলের ভাই বোনদেরকেও কিন্তু আমি এই কথাটা বলি যে এমন কিছু আমরা না করি, এমন কিছু না বলি, আমিও ভুল বলে ফেলি অনেক সময়, অনেক কিছু, বাট তারপরেও চেষ্টা করি যে আমরা শিখে আগাই বা এমন ভাবে চলি যাতে আমরা মানুষকে সুযোগটা না দেই যে মানুষ ওই নেগেটিভিটিটার কারণে আমাদের ব্যাপারে মানুষের নেগেটিভ ইমপ্রেশন হয়। ওই যে বলে না যে ঘর থেকে আগে শেখানোটা শুরু করতে হয় ভালো জিনিসের চর্চাটা, আমরা চেষ্টা করছি যে এনসিপির ভেতর থেকে আমরা এই চর্চাটা আগে শুরু করি, যে আমরা নিজেরা এমন একটা রাজনীতি বা রাজনৈতিক ব্যবহার শিষ্টাচার আস্তে আস্তে নিজেদের মধ্যে গড়ে তুলি যাতে আমরা বাংলাদেশের মানুষকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দিতে পারি, যেখানে সবার মধ্যে এরকম সহিংস রাজনীতি চলবে না, মানুষ আলাপ করবে ভদ্রভাবে, ডিসেন্টলি, জি। এবং সিদ্ধান্তে সেখানে পৌঁছাবে তো মানুষের নানান স্বার্থ চিন্তা করে। নানান আপনাদের নানান বক্তব্য নিয়ে অনেকের অনেক ধরনের কথা নিয়ে খুব সমালোচনা আছে। সেই জায়গায় দলের ভিতর থেকে আপনারা এটা কিভাবে কিভাবে দেখছেন? ধরেন কিছু কিছু বক্তব্য শুনতে হয়তো মানুষের কষ্ট লাগে, কাউকে আঘাত করে কথা বলা হয়। ধরেন আমাদেরই দলের যদি কেউ কাউকে আঘাত করে কোনো কথা বলে, তার ব্যাপারে কিন্তু আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নেই, তাকে হয়তো প্রথমে শোকজ করি, তারপরে যদি সেটা না শুধরায় তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেই। এখন ধরেন আমি ঢালাও ভাবে কাউকে চাঁদাবাজ বলেছি, আই এম ভেরি সরি, আমি কাউকে স্পেসিফিক্যালি বলছি না, আমি আবারও বলছি, কাউকে যদি আমি এই কথাটা বলে থাকি, এইটার পিছনে কারণ হচ্ছে ওই জিনিসটা মানুষ ফেস করছে এবং মানুষ ওই জিনিসটাতে কষ্টে আছে বলে মানুষের কথাগুলো আমাকে হয়তো শুনতে কটু শোনা যাচ্ছে কিন্তু আমাকে বলতে হচ্ছে। আবার একই সাথে কিন্তু আমরা অনেক জায়গায় আমরা ইরেসপেক্টিভ অফ আওয়ার রাজনৈতিক মতবাদ, আমরা কিন্তু একটা জায়গায় খারাপ হলে সেটা আমার অন্য রাজনৈতিক ভাই বোনের ব্যাপারে হলো, সেটা আমরা স্পষ্টভাবে স্বীকার করি। জি। যেমন কয়দিন আগে যুবদলের যে ভাই মারা গেল, আমরা কিন্তু বলেছি যে এটা আমাদের জন্য খুব কষ্টের যে একজন রাজনীতিবিদের জীবন কতটা নিরাপত্তাহীন। জি। গতকালকে যে বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছেন, উনি তো আপসীন নেত্রী। উনি সেদিন সামরিক বাহিনীর যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে দেখলাম যে উনার হাত ভীষণ ফুলে গেছে, পাটা তো দেখা যাচ্ছে না, হাতটাই ফুলে গেছে। ভীষণ ভয় লাগলো, কষ্ট লাগলো, কারণ উনি আমাদের দেশের গার্ডিয়ান, আমরা ওনার জন্য দোয়া করি। ধরেন দুইটা বকা দুইজনকে ওনারা আমাদেরকে দিল, আমরা ওনাদেরকে দিলাম, দিন শেষে কিন্তু ওনারাও আমাদের রাজনৈতিক অভিভাবক, আমরাও ওনাদের কাছ থেকে শিখতে চাই, জি, পরিষ্কার। ওনাদেরও ফয়েজ আমাদেরকে আহমদ। শাসন করার অধিকারটা আছে, কিন্তু আমরা চাই সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে, মানুষের জন্য কাজ করতে। ফয়েজ আহমদ, নতুন যে রাজনীতির কথা, ৭১ সালে তরুণ প্রজন্মরা একটা পরিবর্তন নিয়ে আসলেন, সেটা রাজনৈতিক, সামাজিক এবং আমরা একটা রাজনৈতিক মানচিত্র পেয়ে গেলাম। ২৪-এর এই প্রসঙ্গেও একই রকমভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে মন্তব্য, একটা নতুনদের কথা আসলে শুনতে হবে, বুঝতে হবে, তারা কি ভাষা বলছেন, তাদের ভাষা ভিন্ন হবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেটা অনুধাবন করতে হবে, অভিভাবক হিসেবে বুঝতে হবে, সেরকমটা আমি যতটুকু বুঝেছি। আপনার একটু না, দেখুন, এটা তো খুবই প্র্যাকটিক্যাল এবং উনি সময় এবং বাস্তবতা সম্মত কথা বলেছেন। দেখুন, আমি একটা কথা বলি কি, সবচেয়ে বড় সত্য হচ্ছে আসলে সময়। আপনার সময়টাকে রিড করতে পারতে হবে। আমরা যদি সময়কে রিড করতে না পারি, এটা আপনি যদি পলিটিক্যাল ল্যান্ডস্কেপে দেখেন, আপনি ইকোনমিক ল্যান্ডস্কেপে দেখেন, বিজনেসের জন্য দেখেন, যে কোনো বিবেচনায়, আপনি ধরুন এখন থেকে ৩০ বছর আগে যে ধরনের রাজনীতি, যে ধরনের ব্যবসা বাণিজ্য খুব প্রচলিত ছিল, আজকে এসে সেটা এক্সিস্ট করছে না। মানুষ প্রতিনিয়ত বদলাচ্ছে, ডিভাইস চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যামেরা, আপনার টেলিভিশনের টেকনোলজি পাল্টে যাচ্ছে, ক্যামেরা, সো নোকিয়া ফোন, এক্স্যাক্টলি। তো এই বাস্তবতায় তবে ইন্টারেস্টিং কিছু বিষয় আছে। আমাদের যারা প্রবীণ পলিটিশিয়ান, সমাজের যারা প্রবীণ মানুষ যে কোনো সেক্টরের, এবং এই সময়ের যারা ইয়ত্রা আছেন, সব মিলিয়ে যদি আপনি দেখেন যে আমরা প্রযুক্তির একটা বড় পরিবর্তনকে সবাই একই সঙ্গে প্রত্যক্ষ করেছি। কি হতে পারে যে আমাদের থেকে জেনারেশনে যারা কয়েকটা জেনারেশন এগিয়ে,
1-2 জেনারেশন 3 জেনারেশন এগিয়ে, ওনারা হয়তো প্রযুক্তির এই পরিবর্তনটার সঙ্গে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারেননি বা খুব বেশি ওনারা অ্যাডজাস্ট করেননি তার সঙ্গে, কিন্তু ওনারা কিন্তু এটা অবজার্ভ করেছেন। আবার আমাদের পরের যে জেনারেশনগুলি আছে তারা এই প্রযুক্তির মধ্যেই জন্ম লাভ করেছে। সুতরাং এখানে কিছু কিছু জিনিস, যেমন আপনার মনে থাকবে কিনা আমি জানি না, ফ্লপি ডিস্ক বলে একটা জিনিস ছিল। ফ্লপি ডিস্কে অদ্ভুত কিছু ব্যাপার ছিল যে আপনি একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আপনি ডেটা ট্রান্সফার করার আগে অনেক সময় নাই হয়ে যেত। তো ফ্লপি ডিস্ক খুব অল্প সময় সাস্টেইন করেছে। এখন এই কথাটা আমি উদাহরণটা এই কারণে বললাম যে আমরা ফ্লপি ডিস্কের মতো প্রযুক্তি কিন্তু আমরা পেয়েছি যেটা সাস্টেইন করেছে খুব অল্প সময়। সুতরাং আমি যদি আমার কতদিন আমি সার্ভাইভ করতে চাই, আমার পলিটিক্যাল চিন্তা চেতনা রাজনীতি দীর্ঘদিন করা, রাজনীতিতে অনেক লম্বা রেস, হ্যাঁ, তো এই রেসে টিকে থাকা, এখানে আমি কি ফ্লপি ডিস্কের মতো টিকে থাকবো, নাকি আমি পেন ড্রাইভের মতো যেটা সার্ভাইভ করবে এরকম টিকবো, নাকি আমি অন্য হার্ডওয়্যারের মতো টিকবো? সুতরাং এই জায়গাটা বিবেচনা করা খুব জরুরি। তো আমাদের সব জেনারেশনে সব সময়, যেটা আমি বলছি সময় সবচেয়ে বড় সত্য, সব সময় কিছু ফ্লপি ডিস্ক টাইপের পলিটিক্স থাকবে, কিন্তু সেটা সার্ভাইভ করতে পারবে না। আমি যদি 5 আগস্টের পরে দেখি কত কত রাজনৈতিক দল এখানে কিন্তু আত্মপ্রকাশের চেষ্টা করেছে, আত্মপ্রকাশ করেছে। কেউ কেউ খুব বড় হোটেলে প্রোগ্রাম করে আত্মপ্রকাশ ঘটিয়েছে না, কিন্তু এখন পলিটিক্সে সে আর রেলিভেন্ট না। সুতরাং আপনার রাজনৈতিক একটা আলটিমেট গোল থাকা লাগবে, আমি কোথায় পৌঁছাতে চাই, কেন পৌঁছাতে চাই, সেই জায়গাটা থাকার ফলে কি হয়, ধরুন আমার এই যে এনসিপির ভাইয়েরা বা জামাতের ভাই বিএনপি, ওনারা রাজনৈতিক জোট নিয়ে কথা বলছেন না। তো এনসিপি যে অপরাপর রাজনৈতিক, তাদের সঙ্গে যাদের ন্যূনতম, যেমন যেটা ওনাদের আমি কাগজে পড়ে যেটা বুঝতে পারছি, যে জুলাই সনদের বাস্তবায়ন বা সংস্কারকে আলটিমেট লক্ষ্য হিসেবে ধরে নিয়ে যারা সংস্কার বাস্তবায়নের বিশেষ সর্বাগ্রে থাকবে, তাদেরকে নিয়ে এক ধরনের রাজনৈতিক জোট করার কথা ওনারা ভাবছেন। ওনারা খুবই মধ্যমপন্থী রাজনৈতিক দলগুলি একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করছেন। অপরদিকে জামাত ইসলামী নেতৃত্বে অথবা একইভাবে যুগপৎভাবে তারা নানান কর্মসূচি দিচ্ছেন। এই যে একটা তাদের আলটিমেট মিল, আপনি ভয়ঙ্কর বিস্ময়করভাবে আপনি খেয়াল করলে দেখবেন জামাত ইসলামীর সঙ্গে অপরাপর যে সমস্ত রাজনৈতিক দলের এখন একসঙ্গে যুগপৎ আন্দোলন হচ্ছে, সেই জায়গায় এমন পলিটিক্যাল পার্টি আছে, ইসলামিক পলিটিক্যাল পার্টি, যারা জামাতকে মোটে মুসলমানই মনে করতো না, হ্যাঁ, ভিন্ন তরিকার, হ্যাঁ, তাদের মধ্যে খুব এই জায়গাগুলিতে হয়তো ওনারা আলটিমেট একটা ঐক্য এবং রাজনীতি গোলটা ঠিক করতে পেরেছেন বলে তারা একসাথে হাঁটতে পারছেন। তো সেই জায়গায় আমার মনে হয় রাজনীতির এই রেসটা যেহেতু লম্বা, সেক্ষেত্রে আগামী নির্বাচন আমাদের এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কারো কারোর জন্য, সবার জন্য গুরুত্বপূর্ণ কয়েক বিবেচনায়, কারোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, আবার কারোর জন্য রাজনীতিতে টিকে থাকার জন্য। সেক্ষেত্রে দেখা যাক কি দাঁড়ায়। তবে আমি যেটা প্রত্যাশা করি, বা আমি যেহেতু সরকারের এই দায়িত্ব পালনের আগে সাংবাদিকতা করেছি এবং পলিটিক্যাল জার্নালিজমই করেছি, সেক্ষেত্রে একটা জিনিস আমি আপনাকে বলতে পারি এবং স্পষ্টত এটা ঘটবেই, সেটা হচ্ছে আমরা রাজনীতির মেরুকরণ বা নানান ডেভেলপমেন্ট এখন যেভাবে দেখছি, এইটা নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নানান ধরনের ডাইমেনশন, নানান শেপ নিতে পারে। আমি কাট অফ টাইম এই কারণে বলছি, তফসিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নিজ নিজ আন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ আছে। সুতরাং ওইটাকে কাট অফ টাইম ধরলে আমরা আগামী কয়েক সপ্তাহ আমরা দেখবো যে আমাদের পলিটিক্সের নানান ডাইমেনশন আসছে, এটা খুব ইন্টারেস্টিং হবে। হ্যাঁ, অতিথিদের একটু ধন্যবাদ জানাই। হাবিবুর রহমান হাবিব, সালাউদ্দিন আইয়ুবী এবং অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আজকে ৭১ জার্নালে।